বিশ্ব রাজনীতির মানচিত্রে পশ্চিম এশিয়া বরাবরই এক অত্যন্ত সংবেদনশীল ও অস্থির অঞ্চল। তেল ও গ্যাসের বিপুল ভাণ্ডার, ধর্মীয় ও ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতা সব মিলিয়ে এই অঞ্চলকে ঘিরে সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ের পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠেছে। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা গোটা পশ্চিম এশিয়াকে নতুন করে অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে ভারতের অবস্থান কি? ভারত কিভাবে এই সংকটকে দেখছে এবং সেখানে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ঠিক কী পদক্ষেপ করা হচ্ছে ভারতের তরফে? এই বিষয় নিয়েই সোমবার 9 মার্চ সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষে নিজের শতপ্রণোদিত বক্তব্যে তিনি স্পষ্টভাবে জানান যে ভারত সবসময় শান্তি, সংলাপ এবং কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান করছে। তার বক্তব্য শুধু সরকারের আনুষ্ঠানিক অবস্থানই নয়, বরং বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতের কৌশলগত ও মানবিক দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান, ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। এই ঘটনাকে ইরান সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে মনে করে। এরপরই ইরান একাধিক আরব দেশে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে ড্রোন ও মিসাইল হামলা শুরু করে। এই পাল্টা হামলা পরিস্থিতিকে দ্রুত যুদ্ধের দিকে ঠেলে দেয়। আকাশপথ, সমুদ্রপথ এবং জ্বালানি পরিবহনের ওপর এর সরাসরি প্রভাব পড়তে শুরু করে। ফলে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশগুলি নয়, বরং গোটা আন্তর্জাতিক অর্থনীতি এবং বাণিজ্য ব্যবস্থাও অনিশ্চয়তার মুখে পড়ে। ভারতের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক আর কৌশলগত সম্পর্ক অত্যন্ত গভীর। সংসদে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেন, ভারত এই সংঘাতের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তার কথায়, আমরা মনে করি যেসব সমস্যার সমাধান শেষ পর্যন্ত সংলাপ আর আলোচনার মাধ্যমে হওয়া উচিত। এই বক্তব্যে ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক নীতির একটা প্রতিফলন দেখা যায়। আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে ভারত সাধারণত সামরিক সংঘাতের পরবর্তী বা সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক আলোচনার পথকে সমর্থন করে। এটি একদিকে যেমন নৈতিক অবস্থান, অন্যদিকে বাস্তব রাজনীতির ক্ষেত্রে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের নীতির তিনটি প্রধান দিক এখানে স্পষ্টভাবে উঠে এসেছে। কি সেই তিনটে দিক? চলুন শোনাই আপনাদের। সংঘাত কমানোর আহ্বান জানানো হয়েছে ভারতের তরফে। কূটনৈতিক আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ভারত। এই অবস্থান আন্তর্জাতিক মহলের অনেকাংশে গ্রহণযোগ্য বলে মনে হতে পারে, বা আন্তর্জাতিক মহলের অনেকাংশ এই আহ্বানকে গ্রহণ করতেও পারে। বিদেশমন্ত্রী তার বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। পশ্চিম এশিয়ার প্রতিটি দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা সম্মান করা উচিত। এই বক্তব্যের মধ্যে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার একটি প্রচেষ্টা স্পষ্ট, কারণ ভারতের সঙ্গে একদিকে যেমন ইরানের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গেও ভারতের কৌশলগত সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। এই তিনটি দেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা ভারতের বিদেশ নীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। বিদেশমন্ত্রী সংসদে জানান যে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘাত শুরু হওয়ার পর থেকেই সরকারের সর্বোচ্চ পর্যায়ে পরিস্থিতির নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। এই কমিটি মূলত দেশের নিরাপত্তা, আন্তর্জাতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক প্রভাব নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। পশ্চিম এশিয়ার সংঘাত ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তার আলোচনায়। যেমন, ভারতের মোট তেল ও গ্যাস আমদানির একটা বড় অংশ আসে পশ্চিম এশিয়া থেকে। এই অঞ্চল থেকে তেল সরবরাহে কোনো বাধা সৃষ্টি হলে ভারতের জ্বালানি নিরাপত্তায় তার সরাসরি ক্ষতি করতে পারে। বিদেশমন্ত্রী সংসদে জানান, পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $200 বিলিয়ন। ফলে সেখানে সংঘাত বাড়লে ভারতের অর্থনীতিতে তার একটা প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেলের দাম বেড়ে যাওয়া, জাহাজ চলাচলের সমস্যা এবং বাণিজ্যিক সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম এশিয়ায় প্রবাসী ভারতীয়দের সংখ্যা অত্যন্ত বড়।
বিদেশমন্ত্রীর মতে উপসাগরীয় দেশগুলোতে প্রায় 1 কোটি ভারতীয় নাগরিক বসবাস করেন। এই বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা ভারতের জন্য অন্যতম বড় দায়িত্ব। ইরানেও প্রায় কয়েক হাজার ভারতীয় রয়েছেন, যাদের মধ্যে কেউ শিক্ষার্থী, কেউ বা সেখানে পেশাজীবী হিসাবে কাজ করেন এবং কেউ বা ব্যবসায়ী রয়েছেন। এই পরিস্থিতিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, আর সেগুলো হলো ভ্রমণ সতর্কতা জারি করা, দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে বলা, প্রয়োজনে স্থানান্তর ও উদ্ধার ব্যবস্থা করা, ভারতীয়দের দেশে ফেরানো। বিদেশমন্ত্রী জানান যে ইতিমধ্যে প্রায় ৬৭,০০০ ভারতীয় নাগরিক পশ্চিম এশিয়া থেকে দেশে ফিরে এসেছেন। এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে অতিরিক্ত বাণিজ্যিক উড়ান চালু করার মাধ্যমে, বিশেষ ভ্রমণ ব্যবস্থা করে, আংশিকভাবে খোলা আকাশপথ ব্যবহার করে। ভারতীয় দূতাবাসগুলো সক্রিয়ভাবে নাগরিকদের সাহায্য করছে। কিছু ভারতীয় নাগরিককে পার্শ্ববর্তী দেশ যেমন আমেরিকাতে নিয়ে যাওয়া হয়েছে। কিছু ভারতীয় নাগরিককে যেমন পার্শ্ববর্তী দেশ আর্মেনিয়াতে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তাদের ভারতে ফেরানো হচ্ছে। একবার শুনে নিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। Accounting for almost $200 billion annually. The House is also aware that in the last decade there has been significant investments from the region into the Indian economy. Therefore, serious supply chain disruptions and climate of instability that we perceive are serious issues. Furthermore, these include attacks on merchant shipping where Indian nationals often constitute a large proportion of the crews. We have sadly already lost 2 Indian mariners and 1 remains missing in such incidents. I know that the House joins me in condoning their deaths. Honorable Chairman Sir, Government has been assessing the situation in West Asia continuously since the 12-day war in June 2025. We noted the indications of growing tension and cautioned the Indian community in Iran accordingly. On 5 January 2026, Indian nationals were advised by the Ministry of External Affairs to avoid non-essential travel to Iran. Those already resident there were urged to register with the embassy, exercise due caution, and monitor the embassy website and social media handles. A second advisory was issued on 14 January, reiterating this advice to avoid travel in even stronger terms. The Directorate General of Shipping, Mumbai, in parallel, issued its own advisory on 14 January for Indian seafarers, asking them to follow embassy advisories and avoid unnecessary movement ashore. Recruitment and shipping companies were asked not to deploy or send Indian seafarers to Iran. Sir, reflecting our assessment of the evolving situation, the Indian Embassy in Tehran issued another advisory on 14 February, urging Indian nationals, including students, pilgrims, business persons and tourists, to leave Iran by all available means of transport, including commercial flights. They were asked to contact the embassy for any assistance and provided with 24/7 helplines. This was again reiterated in strong terms through another advisory on 23 February. Some heeded these advisories and have left the country. However, many others have disregarded them and remain in Iran. We are also in touch with our fishermen who operate out of Iran. This was the situation till 28 February 2020. Once the conflict commenced, the Indian Embassy has facilitated the relocation of several Indian students in Tehran to places outside Tehran. অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।